আজ আমরা এমন 18টি মূল ভূরাজনৈতিক তত্ত্ব নিয়ে কথা বলবো যেগুলো দাবার ছকের মতো এই পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। ইতিহাস ঘাটলে আমরা দেখি ক্ষমতাবান রাষ্ট্রগুলো তাদের প্রভাব বিস্তারের জন্য সুনির্দিষ্ট কিছু কৌশল ব্যবহার করে আসছে দীর্ঘকাল ধরে। আর সেই কৌশলের পেছনে রাজনীতি, ভূগোল এবং অর্থনীতির এক অদ্ভুত মিশ্রণ রয়েছে, তাই না? পুরোপুরি ভূগোল, অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী কৌশল ছাড়া কোনো রাষ্ট্রই বিশ্বমঞ্চে টিকতে পারে না। আমাদের আজকের পাঠ্যক্রমে প্রথমেই যে বিষয়টি উঠে এসেছে তা হলো কন্টিনেন্টাল তত্ত্ব বা কন্টিনেন্টাল থিওরি। জার্মান ভূগোলবিদ ফ্রিডরিখ রাটজেল এবং সুইডিশ রাষ্ট্রবিজ্ঞানী রুডলফ কেলেন এই ধারণার অন্যতম প্রবক্তা। রাটজেলের চিন্তাটা কিন্তু বেশ অদ্ভুত। তিনি রাষ্ট্রকে একটি জৈবিক সত্তা মানে অর্গানিক এন্টিটি হিসেবে দেখেছিলেন। বিষয়টা অনেকটা এমন যে একটা গাছের যেমন বড় হওয়ার জন্য জায়গা দরকার, তেমনি একটা রাষ্ট্রেরও টিকে থাকার জন্য তার ভূখণ্ড সম্প্রসারণ করা প্রয়োজন। যার কারণে আমরা ইতিহাসে এত যুদ্ধ আর সাম্রাজ্য বিস্তার দেখেছি। আর এই কন্টিনেন্টাল তত্ত্বের মূল প্রেক্ষাপটে কিন্তু একটি বিশাল ঐতিহাসিক দ্বন্দ্ব লুকিয়ে আছে। সেটা হলো সমুদ্র শক্তি বনাম স্থলশক্তির দ্বন্দ্ব। ঐতিহাসিকভাবে রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো নিজেদের স্থলশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অন্যদিকে ব্রিটেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র সমুদ্র শক্তি হিসাবে প্রাধান্য বিস্তার করে। স্থলশক্তির এই ধারণাটি পরবর্তীতে আরও সুগঠিত রূপ পায়। 1904 সালে ব্রিটিশ ভূগোলবিদ স্যার হ্যালফার্ড জন ম্যাকিন্ডার একটি তত্ত্ব নিয়ে আসেন, যা হার্টল্যান্ড তত্ত্ব বা হার্টল্যান্ড থিওরি নামে ব্যাপকভাবে পরিচিত। তার মতে ইউরেশিয়ার মধ্যভাগ, যাকে তিনি প্রথমে পিভট এরিয়া এবং পরে হার্টল্যান্ড বলেছিলেন, ঠিক সেই হার্টল্যান্ড দখলে রাখতে পারলেই গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি মূলত মধ্য এশিয়া, পশ্চিম সাইবেরিয়া এবং পূর্ব ইউরোপের বিশাল ভূখণ্ডকে এই হার্টল্যান্ড হিসেবে চিহ্নিত করেছিলেন। ম্যাকিন্ডারের একটি খুব বিখ্যাত উক্তি আছে। হ্যাঁ, উক্তিটি হচ্ছে যে পূর্ব ইউরোপ নিয়ন্ত্রণ করে সে হার্টল্যান্ড বা মধ্যভাগের নিয়ন্ত্রণ পায়, আর যে হার্টল্যান্ড নিয়ন্ত্রণ করে সে পুরো বিশ্বদ্বীপ বা ওয়ার্ল্ড আইল্যান্ড নিয়ন্ত্রণ করে। পরিশেষে যে বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করে সে সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করে। এখানে বিশ্বদ্বীপ বলতে তিনি মূলত ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সম্মিলিত ভূখণ্ডকে বুঝিয়েছেন। কিন্তু এই স্থলশক্তির উত্থানের পেছনে তো প্রযুক্তির একটি বড় ভূমিকা ছিল, তাই না? অবশ্যই ম্যাকিন্ডার দেখিয়েছিলেন কিভাবে রেলওয়ে এবং স্থলপথ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হার্টল্যান্ডকে একটি অভাবনীয় ভূকৌশলগত সুবিধা দিয়েছে। একসময় নৌশক্তি নির্ভর সাম্রাজ্যগুলোর যে একচেটি আধিপত্য ছিল, রেলপথের বিস্তারের কারণে স্থলশক্তি তাকে তীব্রভাবে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়। মানে ট্রেন ব্যবহার করে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সৈন্য এবং রসদ পাঠানো সম্ভব হয়ে ওঠে। সমুদ্রের ওপর আর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে না। ঠিক তাই, স্থলপথের সৈন্য স্থানান্তর অনেক বেশি সুরক্ষিত এবং দ্রুততর হয়ে যায়। আচ্ছা, তার মানে ম্যাকিন্ডারের লজিক ছিল দাওয়ার বোর্ডের মাঝখানের জায়গাটা যার দখলে থাকবে পুরো খেলাটাই তার। কিন্তু এই তত্ত্বে তো একটা বড় ফাঁক আছে বলে মনে হচ্ছে। কিরকম? ধরুন মধ্য এশিয়ার ওই বিশাল বরফে ঢাকা দুর্গম এবং প্রায় জনশূন্য এলাকা, সেটা দখল করে আসলেই কি পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা সম্ভব? সেখানে তো পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ বা সমুদ্র বন্দরও নেই। চমৎকার একটি পর্যবেক্ষণ। আর ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন আমেরিকান ভূরাজনীতিবিদ নিকোলাস জন স্পাইকম্যান। 1942 সালে তিনি ম্যাকিন্ডারকে চ্যালেঞ্জ করে নিয়ে এলেন রিমল্যান্ড তত্ত্ব বা রিমল্যান্ড থিওরি। স্পাইকম্যান বললেন, না, হার্টল্যান্ড নয়, আসল খেলাটা হবে ওই বিশাল ভূখণ্ডের চারপাশে, অর্থাৎ রিমল্যান্ডে। পশ্চিম ইউরোপের উপকূল, মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়াই হল সেই রিমল্যান্ড। তার মানে যেখানে মানুষের বসতি বেশি, যেখানে বড় বড় সমুদ্র বন্দর আছে আর ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি হয়, সেই প্রান্তবর্তী এলাকাগুলোই হল বিশ্ব নিয়ন্ত্রণের চাবিকাঠি। স্পাইকম্যানের যুক্তিটা কিন্তু অনেক বেশি বাস্তবমুখী। তিনি বলেছিলেন যে রিমল্যান্ড নিয়ন্ত্রণ করে সে ইউরেশিয়া নিয়ন্ত্রণ করে, আর যে ইউরেশিয়া নিয়ন্ত্রণ করে সে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে। আর স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কৌশল এই রিমল্যান্ড তত্ত্ব যারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। ন্যাটো বা সিয়াটোর মতো যেসব সামরিক জোট তৈরি হয়েছিল সেগুলো তো মূলত স্পাইকম্যানের চিন্তারই সরাসরি প্রতিফলন।
সোভিয়েত ইউনিয়নকে চারপাশ থেকে ঘিরে ফেলার যে কৌশল, সেটাই তো বিশ্ব রাজনীতিকে নতুন রূপ দেয়। রিমল্যান্ড অঞ্চলে সোভিয়েত প্রভাব ঠেকানোর জন্যই এই ঘিরে ফেলার নীতি নেওয়া হয়েছিল। আর এই ঘিরে ফেলার কথা যখন আসলোই, তখন আমাদের পরবর্তী বিষয়ে প্রবেশ করা প্রয়োজন: স্নায়ুযুদ্ধের কৌশল এবং আদর্শিক প্রতিরোধ। এটি ভূরাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের পুরো সময়টা জুড়ে রিমল্যান্ড তত্ত্বের পাশাপাশি আরেকটি নীতি ব্যাপকভাবে কাজ করেছে। সেটি হল কন্টেইনমেন্ট নীতি বা কন্টেইনমেন্ট পলিসি। আমেরিকান কূটনীতিক জর্জ এফ কেনেন 1946 সালে মস্কো থেকে তার বিখ্যাত লং টেলিগ্রাম পাঠান। হ্যাঁ, ৮,০০০ শব্দের সেই ঐতিহাসিক টেলিগ্রাম। এর মূল উদ্দেশ্য ছিল সরাসরি যুদ্ধে না জড়িয়ে দীর্ঘমেয়াদী ও ধৈর্যশীল প্রতিরোধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের বিস্তার রোধ করা। এটা অনেকটা ধরুন কোনো ভয়ঙ্কর ভাইরাসের চারপাশে কোয়ারেন্টাইন জোন তৈরি করার মতো। কেনেনের দৃঢ় বিশ্বাস ছিল যে সোভিয়েত ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতা দীর্ঘমেয়াদী তাকে ভেতর থেকেই ভেঙে ফেলবে। শর্ত একটাই, তার এই ভাইরাসের মতো সম্প্রসারণ সফলভাবে আটকে রাখতে হবে। আর এর একটি চমৎকার বাস্তব প্রয়োগ আমরা দেখি ট্রুম্যান ডক্ট্রিনে। 1948 সালের 12 মার্চ প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এটি ঘোষণা করেন। তখন ব্রিটেন অর্থনৈতিক সংকটের কারণে গ্রিস ও তুরস্কে কমিউনিস্ট আন্দোলন মোকাবেলায় সহায়তা দিতে পারছিল না। তখন মার্কিন প্রেসিডেন্ট এগিয়ে আসেন। তিনি গ্রিস ও তুরস্কে প্রায় $40 কোটি সহায়তা দেন। আর এর মাধ্যমেই কিন্তু যুক্তরাষ্ট্রের আগের বিচ্ছিন্নতাবাদী বা আইসোলেশনিস্ট নীতির আনুষ্ঠানিক অবসান ঘটে। তারা সরাসরি বৈশ্বিক প্রতিরোধে অংশ নেয়। ট্রুম্যান ডক্ট্রিনের পরপরই আসে মার্শাল প্ল্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত পশ্চিম ইউরোপে অর্থনৈতিক বিপর্যয় ও দারিদ্র্যের কারণে কমিউনিস্ট আন্দোলন বেশ জনপ্রিয় হয়ে উঠছিল। মানুষের পেটে ক্ষুধা থাকলে তো আদর্শের চেয়ে রুটি বেশি জরুরি হয়ে ওঠে। তা তো বটেই। আর ইউরোপকে এই প্রভাব থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপীয় দেশগুলোকে বিশাল অঙ্কের সহায়তা প্রদান করে। প্রায় $13 বিলিয়ন ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম ছিল এটি। মূলত দারিদ্র্য দূর করে কমিউনিজমের আকর্ষণ কমানোই ছিল এর প্রধান লক্ষ্য। আর এই অর্থনৈতিক সহযোগিতায় পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন গঠনের পথ প্রশস্ত করে দেয়। হ্যাঁ, এই মার্শাল প্ল্যানের পাশাপাশি তো আমাদের আইজেনহাওয়ার ডক্ট্রিনের কথাও স্মরণ করতে হবে। হ্যাঁ, 1956 সালের সুয়েজ সংকটের পর মধ্যপ্রাচ্যে ব্রিটেন ও ফ্রান্সের প্রভাব যখন ব্যাপকভাবে হ্রাস পায়, তখন সেখানে সোভিয়েত প্রভাব ঠেকাতে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার নতুন এই নীতি ঘোষণা করেন। তিনি ঘোষণা করলেন যে কমিউনিজম দ্বারা নিয়ন্ত্রিত কোনো দেশের আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেবে। আর 1958 সালে লেবাননে মার্কিন সেনা পাঠানোর মাধ্যমে আমরা এর সরাসরি বাস্তব প্রয়োগ দেখতে পাই। আইজেনহাওয়ারের কথা বললেই আরেকটি বিখ্যাত তাত্ত্বিক ধারণার কথা মনে পড়ে যায়, ডমিনো তত্ত্ব বা ডমিনো থিওরি। 1954-এর সেই বিখ্যাত ফলিং ডমিনো প্রিন্সিপাল। বিষয়টা অনেকটা সাজিয়ে রাখা তাসের ঘরের মতো। আইজেনহাওয়ারের আশঙ্কা ছিল একটি দেশ কমিউনিজমে পতিত হলে পাশের দেশগুলো একে একে পতিত হবে। মূলত চীনে মাও সেতুংয়ের বিপ্লব এবং কোরিয়া যুদ্ধের পটভূমিতে যুক্তরাষ্ট্রের ভয় ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে কমিউনিজম আসলে লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড সবই তার কবলে পড়বে। আর ঠিক এই যুক্তিতেই যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে ব্যাপক সামরিক হস্তক্ষেপ করেছিল। তবে ভিয়েতনাম যুদ্ধের পর এই তত্ত্বের সীমাবদ্ধতাও সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। কারণ ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হলেও থাইল্যান্ড বা মালয়েশিয়াতে কিন্তু তেমনটা হয়নি। তাসের ঘর সবসময় সব জায়গায় ভাঙে না। ঠিক। এই যে ক্ষমতার একটি ভারসাম্য রক্ষার চেষ্টা, এটি বুঝতে আমাদের স্পাইকম্যানের শক্তির ভারসাম্য তত্ত্ব বা ব্যালেন্স অফ পাওয়ার থিওরির কাছে ফিরে যেতে হবে। কোনো একক রাষ্ট্র যাতে বিশ্ব শক্তিতে পরিণত হয়ে আধিপত্য বিস্তার করতে না পারে, সেজন্য সব সময় একটি ভারসাম্য বজায় রাখা জরুরি। হ্যাঁ, 1648 সালের ওয়েস্টফেলিয়া চুক্তির পর থেকে বিশ্বে একক পরশক্তিকে ঠেকাতে এই নীতির চর্চা হয়ে আসছে। ক্ষমতার এই ভারসাম্য রক্ষা ছাড়া বৈশ্বিক স্থিতিশীলতা প্রায় অসম্ভব। স্নায়ুযুদ্ধের এই দীর্ঘ দড়ি টানাটানির পর আমরা এক নতুন যুগে প্রবেশ করি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে যায়। আমাদের আজকের তাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় এই সময় আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা তার বিখ্যাত এন্ড অফ হিস্ট্রি তত্ত্ব প্রদান করেন।
ফুকুয়ামার দাবিটি ছিল বেশ সাহসী এবং তৎকালীন প্রেক্ষাপটে বেশ সাড়া জাগানো। তিনি বললেন, কমিউনিজমের পতনের পর উদার গণতন্ত্র এবং মুক্ত বাজার অর্থনীতি মানব সভ্যতার চূড়ান্ত রূপ, মানে আদর্শগত লড়াইয়ের এখানেই সমাপ্তি। ফুকুয়ামার এই তত্ত্বটি মূলত সেই সময়ের পশ্চিমা বিশ্বের উল্লাস এবং বিজয়েরই একটি তাত্ত্বিক প্রতিফলন ছিল। তিনি ভেবেছিলেন মানুষের আদর্শিক বিবর্তন বোধহয় শেষ। কিন্তু বর্তমান সময়ের দিকে তাকালে আমরা কি দেখি? চীনের কর্তৃত্ববাদী পুঁজিবাদের বিশাল উত্থান প্রমাণ করে যে ফুকুয়ামার এই দাবি আসলে টেকেনি। ইতিহাস আসলে শেষ হয়ে যায়নি, বরং নতুন মোড় নিয়েছে। আর ফুকুয়ামার এই অত্যন্ত আশাবাদী তত্ত্বের বিপরীতে সম্পূর্ণ ভিন্ন এবং বেশ হতাশাজনক একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন স্যামুয়েল পি হান্টিংটন। তার বিখ্যাত ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস বা সভ্যতার সংঘাত তত্ত্ব। হান্টিংটনের তত্ত্বটি বর্তমান বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বললেন, ভবিষ্যৎ পৃথিবীতে সংঘাতের প্রধান উৎস আদর্শ বা অর্থনীতি হবে না, বরং তা হবে সভ্যতা এবং সংস্কৃতি। হ্যাঁ, তিনি বিশ্বকে পশ্চিমা, ইসলামী, কনফুসিয়ান, হিন্দু ইত্যাদি কয়েকটি সুনির্দিষ্ট সভ্যতায় ভাগ করেন। তার মতে পশ্চিমা সভ্যতার সাথে ইসলামী বা কনফুসিয়ান সভ্যতার সংঘাতের সম্ভাবনায় ভবিষ্যতে সবচেয়ে বেশি। তিনি একটি দারুণ ধারণা দিয়েছিলেন সভ্যতার ফল্ট লাইন, মানে যেখানে ভিন্ন ভিন্ন সভ্যতার সীমানা মিলিত হয় সেখানেই সংঘাত সবচেয়ে বেশি ঘনীভূত হয়। বিশেষ করে 2001 সালের 9/11 হামলার পর এই তত্ত্বটি আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসে। অনেকেই একে ভবিষ্যতের সংঘাতের নীল নকশা হিসেবে দেখতে শুরু করেন। যদিও সমালোচকরা বলেন যে এই তত্ত্ব সভ্যতাগুলোকে অনেক বেশি সরলীকরণ করেছে এবং এর ভেতরের বিশাল বৈচিত্র্যকে উপেক্ষা করেছে। তা ঠিক। এরপর 90-এর দশকের শেষের দিকে আমরা পাই ব্রেজিনস্কির গ্র্যান্ড চেসবোর্ড তত্ত্ব। জিগনিউ ব্রেজিনস্কি 1997 সালে ইউরেশিয়াকে বিশ্ব রাজনীতির একটি বিশাল দাবার বোর্ড হিসেবে কল্পনা করেছিলেন। এই দাবার বোর্ডের রূপকটা দারুণ। ব্রেজিনস্কি দেখিয়েছিলেন পৃথিবীর জনসংখ্যার 75% এবং পরিচিত শক্তির প্রায় 3/4 এই ইউরেশিয়ায় অবস্থিত। তিনি ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ভারতকে ভূকৌশলগত খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে ইউক্রেন, তুরস্কর মতো দেশগুলোকে তিনি বলেছেন ভূরাজনৈতিক কেন্দ্রবিন্দু বা জিওপলিটিক্যাল পিভট। ব্রেজিনস্কি স্পষ্টভাবে বলেছিলেন যে ইউক্রেন ছাড়া রাশিয়া কোনোভাবেই তার সাম্রাজ্য পুনর্গঠন করতে পারবে না। আজকের বৈশ্বিক সংঘাত আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালে তার এই ভবিষ্যৎবাণী রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। তিনি কতটা নিখুঁতভাবে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন আসলেই। তবে সেই দাবার বোর্ডের খেলাটা এখন আর শুধু ভৌগোলিক বা সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক কূটনীতি এবং অর্থনীতির এক নতুন ক্ষমতার লড়াই শুরু হয়েছে। আর এখানেই হার্ভার্ডের অধ্যাপক জোজেফ নাই ক্ষমতার একটি সম্পূর্ণ ভিন্ন রূপ সামনে এনেছিলেন। সেটি হল সফট পাওয়ার। হ্যাঁ, 1990 সালের দিকে সামরিক ভয়ভীতি বা অর্থনৈতিক চাপের মাধ্যমে যে হার্ড পাওয়ার প্রয়োগ করা হয়, সফট পাওয়ার তার সম্পূর্ণ বিপরীত একটি ধারণা। এটি হল আকর্ষণের মাধ্যমে প্রভাব বিস্তার। যেমন ধরুন হলিউডের সিনেমা, দক্ষিণ কোরিয়ার কে-পপ সংস্কৃতি বা গণতান্ত্রিক মূল্যবোধের যে আকর্ষণ, এগুলো সবই সফট পাওয়ারের অত্যন্ত শক্তিশালী উদাহরণ। আপনি কাউকে জোর না করে বা সামরিক ভয় না দেখিয়ে বরং তাকে আপনার সংস্কৃতির প্রতি আকৃষ্ট করছেন। আর যখন আপনি এই সফট পাওয়ারের সাথে সামরিক বা হার্ড পাওয়ারের একটি কৌশলগত মিশ্রণ ঘটাবেন, তখন সেটা হয়ে যাবে স্মার্ট পাওয়ার। আধুনিক কূটনীতি ঠিক এভাবেই পরিচালিত হয়। তবে আজকের এই বিশ্লেষণে সবচেয়ে রোমাঞ্চকর যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে তা হল জিও ইকোনমিক্স তত্ত্ব। এডওয়ার্ড লুটওয়াকের সেই যুগান্তকারী ধারণা। তার মতে সামরিক সংঘাতের বদলে এখন যুদ্ধটা হচ্ছে অর্থনীতি দিয়ে। বাণিজ্য যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং ডিজিটাল মুদ্রাকে এখন সরাসরি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। চমৎকার বিশ্লেষণ। এখন আর ভূমি দখলের জন্য ট্যাঙ্ক পাঠানো লাগে না। একটি দেশের অর্থনীতি অচল করে দেওয়াই তার চেয়ে অনেক বেশি কার্যকর। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা রাশিয়ার জ্বালানি কূটনীতি এর খুব বড় উদাহরণ। আর এই অর্থনৈতিক প্রতিযোগিতার একটি বড় ক্ষেত্র হল মধ্য এশিয়া। 19 শতাব্দীতে ব্রিটিশ এবং রুশ সাম্রাজ্যের মধ্যে যে গ্রেট গেম চলেছিল,
বর্তমানে জ্বালানি সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে চলছে সেই নিউ গ্রেট গেম। আর এই খেলায় সবচেয়ে বড় অর্থনৈতিক পদক্ষেপ হল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI। 2013 সালে শুরু হওয়া এই প্রকল্পের বিশালত্ব চিন্তা করলেই অবাক হতে হয়। স্থল ও সমুদ্র পথে 140টির বেশি দেশ এই উদ্যোগে সম্পৃক্ত। বন্দর, রেলপথ ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের এক বিশাল জাল বিছানো হচ্ছে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা জুড়ে। কিন্তু আমাদের এই গবেষণাধর্মী আলোচনায় এর একটি চরম সমালোচনামূলক দিকও উঠে এসেছে। সমালোচকরা একে বলছেন ডেপ্ট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণ ফাঁদ কূটনীতি। এই ঋণ ফাঁদের বিষয়টি তো বর্তমান ভূরাজনীতিতে একটি বেশ উত্তপ্ত বিতর্কের বিষয়। অভিযোগ হল চীন এমন সব বড় অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ দেয় যা অনেক উন্নয়নশীল দেশের পক্ষে পরে আর পরিশোধ করা সম্ভব হয় না। এর সবচেয়ে বড় উদাহরণ হিসেবে তো শ্রীলঙ্কার হাম্বানটুটা বন্দরের কথা বলা হয়। একটু দাঁড়ান, তার মানে আপনি বলছেন ঋণ শোধ করতে না পারায় আস্ত একটা সমুদ্র বন্দর 99 বছরের জন্য লিজ দিয়ে দিতে হলো? এটা তো রীতিমতো আধুনিক যুগের জমিদারি প্রথা। বিষয়টা অনেকটা সেরকমই দেখাচ্ছে। একটা স্বাধীন দেশ তার নিজের দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর নিয়ন্ত্রণ করতে পারছে না শুধুমাত্র তারা ঋণের দায়ে আবদ্ধ বলে। সমালোচকরা ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি জোর দেন, যদিও চীন সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে পারস্পরিক উন্নয়নমূলক একটি উদ্যোগ হিসেবেই দাবি করে আসছে। কিন্তু চীনের এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামুদ্রিক আধিপত্য তো অন্য পরাশক্তিগুলোকে চিন্তায় ফেলে দিয়েছে। অবশ্যই। আর এই আধিপত্যের ভারসাম্য রক্ষা করার জন্যই আধুনিক ভূ-রাজনীতিতে আরেকটি নতুন কৌশলের উদ্ভব হয়েছে, যাকে বলা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের একটি ভাষণের সূত্র ধরে এই ইন্দো প্যাসিফিক কৌশলের ধারণাটি প্রথম সামনে আসে। এর মূল লক্ষ্য হল ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি মুক্ত ও উন্মুক্ত এলাকা হিসেবে বজায় রাখা। এবং এই কৌশলকে বাস্তব রূপ দিতেই আমরা বর্তমানে কোয়াড এবং অকাসের মতো জোটগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, চীনকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া মিলে কোয়াড গঠন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে অকাস চুক্তি হয়েছে। উদ্দেশ্য হল নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং চীনের একচেটিয়া আধিপত্যকে প্রশমিত করে একটি আঞ্চলিক ভারসাম্য তৈরি করা। এটিকে কিন্তু আমরা স্পাইকম্যানের সেই রিমল্যান্ড তত্ত্বেরই একটি আধুনিক এবং সামুদ্রিক সংস্করণ হিসেবে বিবেচনা করতে পারি। কি অসাধারণ একটি যাত্রা! স্থলভাগের দখল অর্থাৎ ম্যাকিন্ডারের হার্টল্যান্ড তত্ত্ব থেকে শুরু করে কেনানের কন্টেনমেন্ট নীতির মাধ্যমে আদর্শিক লড়াই এবং সবশেষে জিও ইকোনমিক্স ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে আধুনিক যুগের অর্থনৈতিক ও প্রযুক্তিগত যুদ্ধ, ভূরাজনীতির এই বিশাল রূপান্তরের যাত্রাপথটি আমরা আজকের এই দীর্ঘ আলোচনায় অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেছি। আমারও তাই মনে হয়। বিশ্ব মানচিত্রের রেখাগুলো যে শুধু কালি দিয়ে টানা নয়, বরং এর পেছনে দীর্ঘমেয়াদী ক্ষমতার লড়াই এবং নিখুঁত কৌশল লুকিয়ে আছে, তা আজকের এই তাত্ত্বিক লেকচার থেকে অত্যন্ত পরিষ্কার।